অত্যন্ত বেদনাদায়ক। তার কারণ একজন একদম অত্যন্ত সম্ভাবনাময় এবং একজন তরতাজা যুবক, তাকে যে এইভাবে হত্যা হতে হলো, মানে এটা অত্যন্ত বেদনাদায়ক। দেখুন দেখুন যে কোনো খুনের পিছনে না একটা নির্দিষ্ট মোটিভ থাকে, উদ্দেশ্য থাকে। এই খুনের পিছনের মোটিভ কি এটা খুঁজে বের করা, তদন্ত করে সব থেকে জরুরি। তার কারণ দেখুন, এই রাজ্যে এই মুহূর্তে সরকার পরিবর্তন হয়েছে এবং এটা কোনো সন্দেহ নেই যে সরকারের যে পরিবর্তন হয়েছে, নতুন এই যে পুরাতন যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে যে বিজেপি এসছে, তার অন্যতম কারিগর শুভেন্দু অধিকারী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার শুভেন্দু অধিকারীকে পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই অন্যতম কারিগর। তার অন্যতম বিশ্বস্ত সহচরকে এইভাবে হত্যা হতে হলো। মানে বুঝতে হবে যে কে অস্থিরতা তৈরি করতে চাইছে কিনা, এর তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। দেখুন, আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইবো যে বর্তমানে যে শাসক দলের মানে যারা বিরোধী দল দল হয়ে গেছে বর্তমানে, এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন কি কি ঘটতো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে অস্থিরতা, জঙ্গলমহলের অস্থিরতা, গোটা রাজ্য জুড়ে তিনি অস্থিরতার রাজনীতি করতেন। একইভাবে বর্তমানেও অস্থিরতার রাজনীতি করতে চাইছেন কি চাইছেন না, এটা নিয়ে নির্দিষ্টভাবে তদন্ত হওয়া উচিত। তার কারণ তিনি বিরোধী থাকা অবস্থায় তার যে অস্থিরতার রাজনীতি করার যে স্বভাবজাত মানে প্রবৃত্তি বলতে পারেন, এভাবেই আপনি দেখুন না কেন, সেটা আছে কি নেই এটা নির্দিষ্ট তদন্ত হওয়া উচিত। এবং এর সঠিক তদন্ত করে এই খুন কি, কেন, কি কারণে, এই খুনের পিছনে কারা কারা রয়েছে, প্রতিটি বিষয়ে আনাট করা অত্যন্ত জরুরি। তার কারণ নতুন যে সরকার গঠন হতে চলেছে, এখনো গঠন হয়নি, এখনো শপথ নেবে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একজন সহচর, তাকে তার কারণ তিনি কিন্তু মানে তার সঙ্গে এই যুদ্ধটা, এই যে এতগুলো বছর যে যুদ্ধ, যে লড়াই, এই লড়াইটা কিন্তু লড়েছেন। সেই লড়াই লড়ার পরে যখন ইচ্ছিত লক্ষ্যে পৌঁছলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হলো অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কিনা, গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা। অনেকেই এটা মনে করছেন যে এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ আমরা দেখছি যে এই এই সরকার পরিবর্তন হলে, এর আগে 2021 সালে দেখেছেন পোস্ট পোল ভায়োলেন্সে কতজন মারা গেছে। এবারে কিন্তু বিজেপি সরকারে আসার পরে কিন্তু তুলনায় যেমন ভোট পর্বে অর্থাৎ পোল ডে ভায়োলেন্সও ছিল না এবং প্রি পোল ভায়োলেন্সও ছিল না, কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স উল্টে যারা শাসক দল হয়েছেন বর্তমানে, তারাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। এটা একেবারে অন্য গভীর ষড়যন্ত্রের বার্তা বহ বলে আমি মনে করি। এবং আমি দেখেওছি, এটা বলতে কোনো বাধা নেই, যে তারা চেষ্টা করেছে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু বাবু নিজে এবং অন্যান্য সজল দাস সহ অন্য অনেকেই, ইভেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্য অনেক নেতাই তারা শান্তির বার্তা দিচ্ছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে যখন শুভেন্দু বাবু নিজে শান্তির বার্তা দিচ্ছেন আর তার বিশ্বস্ত সহচরকে খুন করা হচ্ছে, তখন বুঝতে হবে যে কেউ এই অস্থিরতা তৈরি করতে চাইছে। এই অস্থিরতা তৈরির মূল কারণ কি বা এর পিছনে ষড়যন্ত্র রয়েছে কিনা, সেইটা সর্বপ্রথম আনাত হওয়া উচিত। এবং এই খুন যে প্রি প্ল্যান, এই খুনের যে এখন যা বর্তমানে মিডিয়ার মাধ্যমে যেটা উঠে এসছে, যে একেবারে গাড়ি তাকে ফলো করছে, গাড়ি আটকে দিল, সেখান থেকে গুলি করলো, মানে কি, তার মানে এটা একটা পূর্ব পরিকল্পনা ছিল। পূর্ব পরিকল্পনা ছাড়া এটা সম্ভব নয়। তাহলে এই পূর্ব পরিকল্পনা যখন রয়েছে, তখন উদ্দেশ্যও রয়েছে। যারা এই পূর্ব পরিকল্পনাকারী, তারা নির্দিষ্ট উদ্দেশ্যে এটা করেছেন এবং এই উদ্দেশ্যটা আনার হওয়াটা সব থেকে জরুরি। কে খুন করলো থেকেও বড় জরুরি কারা খুন করালো, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং বোঝাই যাচ্ছে যে যারা অস্থিরতার রাজনীতি চায়, যারা খুনের রাজনীতি চাই, এই খুনের রাজনীতি, অস্থিরতার রাজনীতিকে এবার পশ্চিমবঙ্গবাসীকে বর্জন করতে হবে। এবং যারা এটা করিয়েছে তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একথা বলবো, অলরেডি আমার সিনিয়র বলেছেন যে নিশ্চিতভাবেই যে সমস্ত রকম এই বিষয়ে যে আইনের যে প্রক্রিয়া, আমরা নিশ্চিতভাবেই তাতে থাকবো এবং সেখানে নিশ্চিতভাবেই মনে করি যে এই ঘটনার সঠিক তদন্ত হয়ে যারা যারা দোষী, প্রতিটি দোষী ব্যক্তির শাস্তি হওয়া উচিত। যে খুন করেছে, যারা খুন করিয়েছে, যারা এই চক্রান্ত করেছে, যারা চক্রান্ত করিয়েছে, যে উদ্দেশ্য নিয়ে করিয়েছে, সব বিষয়টি আনাত হওয়া উচিত। এবং
যে বোঝা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে অস্থির করতে চাইছেন। এই অস্থিরতা কিন্তু মানে এই অস্থিরতার আগুনে সকলে জ্বলে পড়ে পড়বে। দয়া করে ক্ষমতা থেকে চলে গেছেন এটা মেনে নিন, আর এই অস্থিরতা তৈরির প্রয়াস কেউ করবেন না। এই অস্থিরতা তৈরির প্রয়াস যারা করছেন তাদের নিশ্চিতভাবেই শাস্তি হওয়া উচিত। ফিরদৌসা, আমি আরেকটা প্রশ্ন করব আপনার কাছে, যে 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা হয়েছে এবং আগামী 9 তারিখ হচ্ছে শপথ গ্রহণ। সেই পরিস্থিতিতে রাজ্যের যে আইন শৃঙ্খলা বা আমরা যেটাকে সরকার বলি, মানে যে সরকার থাকেন, তাহলে এখন সেই হিসেব মতো সরকার কে এখন? দেখুন মানে অদ্ভুত পরিস্থিতি, মানে আমি দেখুন বলতে বাধ্য হচ্ছি, দেখুন এতটা নির্লজ্জতা এটা এক্সপেক্ট করা যায় না। এই নির্লজ্জতা মানে সাংঘাতিক নির্লজ্জতা, যেখানে আপনি দেখছেন যে আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারপরেও সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখে। দেখুন আমি তুলনা করতে চাই না, তুলনা করা উচিত না। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন দেখলেন পিপুলস ম্যান্ডেট এগেনস্ট সিপিআইএম, এগেনস্ট পার্টি, তখন তিনি গিয়ে রেজিগনেশন দিলেন। এটাই স্বাভাবিক একটা আমাদের সাংবিধানিক রীতিনীতি রয়েছে। দেখুন আমাদের সংবিধানে নির্দিষ্ট প্রভিশনও রয়েছে, কিন্তু এর পরেও দেখুন একজন মুখ্যমন্ত্রী তিনি গভর্নরের প্লেজারে অ্যাপয়েন্টেড হন। এক্ষেত্রে গভর্নরের মানে তার টার্ম শেষ হয়ে গেছে, তার মানে বেসিক্যালি তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারপরেও তিনি ওই আমি জোর করে থাকবো মানে বেসিক্যালি কি ক্ষমতার মোহে এতটাই বুঁদ হয়ে গেছেন যে ক্ষমতা ছাড়ার কথা ভাবতে পারছেন না। যে ভাবছেন কেন যেন প্রকারণে হয়তো বা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা যাবে, আসলে এটা যায় না। মানে এই এর ফলে কি হয়েছে, এই যে ধরুন অন্তর্বর্তীকালীন সময়ে দেখুন গভর্নরের প্লেজারে সরকার অ্যাপয়েন্টেড হয়। এক্ষেত্রে যেহেতু কোনো নতুন সরকার শপথ নেয়নি, নিশ্চিতভাবে তারা শপথ নেবেন আগামী 9 তারিখ, তারপরেই নিশ্চিতভাবেই। কিন্তু সরকার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। মুখ্যমন্ত্রী ধরুন যদি কোনো দপ্তরের একজন সচিব একটা দপ্তর থেকে আর একটা দপ্তরে গেলে ইনফ্রাস্ট্রাকচারটা তো থাকে। সরকার কন্টিনিউয়াস প্রসেস, নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী নতুন আসবেন, মন্ত্রীরা নতুন আসবেন, এটা একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একটা ইনস্টিটিউশন, এটা ওই একজন থাকলেন বা থাকলেন না এটার উপর নির্ভর করে না। একেবারে শেষ যেটা প্রশ্ন করবো আপনার কাছে, যে তাহলে যতক্ষণ না পর্যন্ত নতুন রাজনৈতিক দল যারা তারা দায়িত্বভার গ্রহণ করবেন, কিন্তু সরকারটা তো কন্টিনিউয়াস প্রসেস। আমার থানা আছে, ওসি আছে, জেলা আছে, জেলা পিএম আছে, এসপি আছে, সব আছে। এবার ধরুন আপনি একটা যেমন ধরুন দপ্তরে আপনাকে আরো সহজ করে বোঝানো বিষয়টি, একটা দপ্তরের একজন অফিসার তিনি ধরুন ট্রান্সফার হয়ে গেলেন, ইন দ্য মিন ওয়াইল আর একজন অফিসার আসবেন, হয়তো 7 দিন বা 10 দিন পরে হয়তো নতুন অফিসার যোগ করবে। ইন দ্য মিন ওয়াইল যে কাজগুলো, সেই কাজগুলো কি চলবে না? সেই কাজগুলো অন্যজন যে দপ্তরে রয়েছেন তারা করবেন। ফলে এই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারিরা রয়েছেন প্রতিটি দপ্তরে, এবং সাধারণভাবে মন্ত্রীরা পলিসি ডিসিশন নেন, কিন্তু এক্সিকিউটিভ ওয়ার্ক পার্মানেন্ট এক্সিকিউটিভরা করে। দেখুন আমাদের এই যে এক্সিকিউটিভ ওয়ার্ক চলে, এর দুটো অংশ আছে, একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ, একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ। পার্মানেন্ট এক্সিকিউটিভ হচ্ছে আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, এরা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। আর পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা মূলত পলিসি ডিসিশনটা নেন, তারা হচ্ছেন এই যারা আপনার মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বলুন। কিন্তু এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ডিসিশন এক্সিকিউশনের ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে যারা পার্মানেন্ট এক্সিকিউটিভ হন, অর্থাৎ আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, বা যেমন ধরুন জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, তারা ডিসিশন নেবেন এবং তারা সেই মতো কাজ করে যাবেন। বর্তমানে যে ধরুন খুন হয়েছে, সেই খুনেরও নির্দিষ্ট তদন্ত হবে স্বাভাবিক নিয়মে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি এই তদন্ত সঠিক তদন্ত হয়ে একেবারে কোন কে করেছে থেকে বড় প্রশ্ন কে করিয়েছে। একেবারেই। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, নমস্কার।